ইয়া, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, জি স্যার। জি ভাইয়া। ধরেন আজকের ক্লাসটা একটু কঠিন, এই জন্য সেকশন পড়াবো কম, বাট আজকের ক্লাসটা সত্যিই কঠিন, একটু বোঝার চেষ্টা করতে হবে। বলা হয় যে সিআরপিএস এর যে কঠিন সেকশন গুলা সেগুলো আসলে আজকে, এই জন্য মনোযোগ রাখতে হবে। আর আশা করি কঠিন লাগবে না আপনাদের কাছে। তারপরেও এটা আসলে আমাদের একাডেমিক লাইফে ওইভাবে ভালো করে পড়ানো হয় না, বা এটার সাথে প্র্যাকটিক্যাল বিষয়ে জড়িত। আচ্ছা সবাই, এক মিনিট। সবাই আপনারা 200, আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? 232। জি ভাইয়া, 232 পর্যন্ত। আচ্ছা, 232-এর সেকেন্ড প্যারাগ্রাফটা, অর্থাৎ 232 আমরা পড়িয়েছিলাম, বাট লাস্টের একটা অংশ আমাদের একটু পড়তে হবে। সবাই 232 বের করেন। 232-এ বললো যে যদি ম্যাটেরিয়াল ইরর হয়, অর্থাৎ যদি চার্জ গঠনে যদি মারাত্মক ভুল হয়, সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে বুঝবো যে মারাত্মক ভুল হয়েছে। সেটা হলো যদি আসামি মিসলিড হয়ে থাকে তার সেলফ ডিফেন্স নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তার আত্মপক্ষ সমর্থনের জন্য যদি সে মিসলিড হয়ে থাকে, অথবা যদি ন্যায় বিচার ব্যাহত হয়ে থাকে, এই দুইটা গ্রাউন্ড যদি প্রমাণিত হয়, তাহলে ধরে নিতে হবে যে এখানে আসলে মারাত্মক ত্রুটি হয়েছে। তো এইটার সেকেন্ড প্যারাগ্রাফটা, অর্থাৎ ক্লজ 2টা একটু সবাই দেখেন। সবার কাছে লাল কলম থাকবে এবং সেটা দিয়ে এই ক্লজ 2টা সবাই একটু দাগ দিয়ে রাখতে হবে। ক্লজ 2 আমি একটু পড়ে শোনাই। ইফ দ্য কোর্ট ইজ অফ ওপিনিয়ন দ্যাট, আদালতের কাছে যদি মনে হয় যে দ্য ফ্যাক্টস অফ দ্য কেস আর সাচ দ্যাট, মামলার ঘটনাটা এমন যে নো ভ্যালিড চার্জ কুড বি প্রেফার্ড, এই শব্দগুলোর নিচে দাগ দিতে হবে। নো ভ্যালিড চার্জ, নো ভ্যালিড চার্জ, চার্জটা কেমন হবে? ভ্যালিড চার্জ। কুড বি প্রেফার্ড এগেইনস্ট দ্য অ্যাকিউজড ইন রেসপেক্ট অফ দ্য ফ্যাক্টস প্রুভড, ইট শ্যাল কুয়াশ দ্য কনভিকশন। তাহলে ইট শ্যাল কুয়াশ, শ্যাল কুয়াশের নিচে দাগ দিতে হবে। ইট শ্যাল কুয়াশ দ্য কনভিকশন। ইট মানে হলো কোর্ট, তার মানে হলো আপনার হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন। তাহলে যদি আপনার আদালতের কাছে মনে হয়, মানে হাইকোর্ট বিভাগের কাছে যদি মনে হয় যে আসলেই আসামির বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে, যে চার্জের উপর ভিত্তি করে আসামিকে শাস্তি দেওয়া হয়েছে, সেটা আসলে সেই বিষয়ে কোনো চার্জই গঠন করা যেত না, তার মানে অধস্তন আদালত সম্পূর্ণ ভুলভাবে চার্জ ফ্রেম করেছে, ভুল চার্জের উপর ভিত্তি করে আসামিকে শাস্তি দিয়েছে। কিন্তু আহ, হাইকোর্ট বিভাগের কাছে মনে হচ্ছে আসলে এখানে চার্জ গঠন করারই কোনো গ্রাউন্ড ছিল না, শাস্তি তো দূরে থাক, চার্জ গঠন করাই যেত না, কোনো ভ্যালিড চার্জই আসামির বিরুদ্ধে গঠন করা যেত না, শাস্তি তো দূরে থাক। তাহলে হাইকোর্ট বিভাগ কি করবে? ইট শ্যাল কোয়াশ দ্য কনভিকশন, ওই শাস্তি বাতিল করে দেবে, একদম কোয়াশ করে দেবে। কোয়াশ মানে হলো একেবারে বাতিল করে দেয়া, ওই শাস্তিটাকে চিরতরে বাতিল করে দেয়া, ওইটার বিরুদ্ধে আর কোনো প্রতিকার থাকবে না। তাহলে ধরে একজন আসামিকে অধস্তন আদালত কি করলো? শাস্তি দিল, একটা চার্জ গঠন করলো যে সে চুরি করেছে, এরকম একটা চার্জ গঠন করলো। তো এই চুরির অপরাধ প্রমাণিত হয়েছে, সেখানে আসামিকে আপনার ধরেন 2 বছরের শাস্তি দিয়েছে। তো আসামি এই শাস্তির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করলো। হাইকোর্ট বিভাগ দেখলো যে আসলে এই যে আসামি যে রহিম, এই রহিমের বিরুদ্ধে যে চুরির অভিযোগ আনা হয়েছে এবং সেই চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে, এবং প্রমাণিত হওয়ার কারণে তাকে কনভিকশন দেওয়া হয়েছে 2 বছরের কারাদণ্ড। এতগুলো ঘটনা ঘটে গিয়েছে। এখন হাইকোর্ট বিভাগ দেখতেছে যে আসলে রহিমের বিরুদ্ধে কোনো চার্জই গঠন করা যায় না, তার বিরুদ্ধে চুরি চার্জ গঠন করার জন্য যে এলিমেন্টস গুলা থাকতে হবে তার কোনো এলিমেন্টসই ছিল না। আমরা 221-এ পড়েছি না যে চার্জ গঠন করার সময় এলিমেন্টস থাকতে হবে, ওই অপরাধ সংগঠিত হওয়ার জন্য যতগুলো এলিমেন্টস দরকার সেগুলোর প্রত্যেকটা এলিমেন্টস থাকতে হবে, এরকম আমরা পড়েছি না 221-এ? জি ভাইয়া, লিগ্যাল কন্ডিশন গুলা ফুলফিল হতে হবে। লিগাল কন্ডিশন গুলো থাকতে হবে। এখন হাইকোর্ট বিভাগ আশ্চর্য হয়ে গেছে যে তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে, 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু আসলে তার তার বিরুদ্ধে যে চুরির অভিযোগ ফ্রেম করবে সেই কন্ডিশনই তো ফুলফিল হয় নাই, তার বিরুদ্ধে কোনো ভ্যালিড চার্জই তো করা যায় না, তার বিরুদ্ধে চুরির কোনো ভ্যালিড চার্জই আনা যায় না। তাহলে আদালত কি করবে? হাইকোর্ট বিভাগ বলল ইট শ্যাল কোয়াশ দ্য কনভিকশন, অর্থাৎ কোয়াশ করে দেবে, ওই যে শাস্তিটা দিয়েছে
ওই কনভিকশনটা কি করে দেবে, কোয়াশ করে দেবে, কোয়াশ দ্য কনভিকশন। ওকে, এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া হাইকোর্ট বিভাগ যে কোয়াশ করে দিল, এটা তো উনি নাও করতে পারতো, হাইকোর্ট বিভাগ কোয়াশ না করে বরং এটা করতে পারতো না যে চার্জটা সংশোধন করে তাকে বা আরেকটা চার্জ করে অধস্তন আদালত, যে আদালত বিচার করেছে, ট্রায়াল কোর্টে আবার এটা রিমান্ডে পাঠিয়ে দিত, মামলাটা আবার টেক ব্যাক করে দিত, যে ওই আদালত আবার নতুন করে চার্জ করে নিউ ট্রায়াল করুক, নিউ চার্জ করে নিউ ট্রায়াল করুক। এটা করা উচিত ছিল না? বলে অথবা ট্রায়াল কোর্টের উপর একটা দায়িত্ব দিয়ে দিতে পারতো না হাইকোর্ট বিভাগ, যে ঠিক আছে এটা আপনি ঠিকঠাক ভাবে চার্জ করে তারপরে আবার বিচার করেন? এটা করা যেত কিনা? কার কাছে কি মনে হয় যে এটাও করা যেত? জি স্যার, গত ক্লাসে তো পড়াইছিলেন স্যার যে এটা রিমান্ডে পাঠিয়ে দিবে। হ্যাঁ, রিমান্ডে পাঠাই দেবে। এখন দেখেন সেখানে রিমান্ডে পাঠানোর গ্রাউন্ড কি ছিল? রিমান্ডে পাঠানোর গ্রাউন্ড ছিল যে চার্জে সামান্য ভুল ত্রুটি হয়েছে, অথবা এটা না করে ওটা করা উচিত ছিল, এই ধারায় চার্জ না করে ওই ধারায় করা উচিত ছিল। ওইগুলা আদালত, উচ্চ আদালত কি করতো, চার্জ সংশোধন করে এটা আবার অধস্তন আদালত, যে আদালত ট্রায়াল করেছিল তার কাছে আবার পাঠাই দেবে, যে ঠিক আছে আপনি সামান্য ভুলভ্রান্তি করেছিলেন, এটা আপনি নতুন করে আবার বিচার করেন, নতুন করে চার্জ করেন এবং নতুন করে বিচার করেন। এরকম একটা ডিরেকশন বা এরকম একটা অবজারভেশন দিয়ে মামলাটা পাঠাই দেবে অধস্তন আদালত। কিন্তু এই ক্ষেত্রে কেন পাঠাবে না? এই ক্ষেত্রে বুঝতে হবে, এই ক্ষেত্রে পাঠাবে না এই কারণে যে এখানে ভ্যালিড চার্জই করা যায় না। যেখানে চার্জ করাই যায় না সেখানে কি হাইকোর্ট বিভাগ আবারও আসামিকে পাঠাই দেবে যে আপনার বিচার আবারও হবে, আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা না গেলেও আবার বিচার করতে হবে? এটা ঠিক হবে? না ভাইয়া, ভাইয়া এইখানে কি লিগ্যাল কন্ডিশনই ফুলফিল করে না? লিগাল কন্ডিশনই ফুলফিল করে না, অর্থাৎ এই যে ভ্যালিড চার্জ, আপনাদের যে আমি রেড পেন ব্যবহার করতে বলতেছি, তার মানে আদালতের কাছে মনে হচ্ছে তার বিরুদ্ধে কোনো ভ্যালিড চার্জই আনা যায় না, ভ্যালিড চার্জই আনা যায় না, কোনো অ্যাঙ্গেল থেকেই আনা যায় না। যখন এটা হাইকোর্ট বিভাগের কাছে মনে হবে কোনো অ্যাঙ্গেল থেকেই তার বিরুদ্ধে ভ্যালিড চার্জ আনা যায় না, তাহলে সেই মানুষটাকে কি শুধু শুধু অধস্তন আদালতে পাঠাই দেবে, যে আপনি ঠিক আছে ভ্যালিড চার্জ করা না গেলেও আপনি শুধু শুধু আদালতে ঘুরতে থাকেন, 20 বছর ধরে ঘুরেন, 5 বছর ধরে আপনি ঘুরতে থাকেন? এটা কি ঠিক হবে? না ভাইয়া। ধরেন আপনারা যারা জুডিশিয়ারি পরীক্ষা দেবেন, তো একজনের ধরেন আইনের কোনো ডিগ্রি নাই, এলএলবি ডিগ্রি কমপ্লিট হয় নাই, সে আমার পিছনে ঘুরতেছেন যে ভাইয়া প্লিজ যেভাবে হোক আমাকে একটু পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন, এই করেন তাই করেন। তো আমি কি আপনাকে, এই আমার পিছনে যতই ঘোরেন, আসলে আপনার এলএলবি কোর্সই কমপ্লিট হয় নাই, তাহলে পৃথিবীর কোনো শক্তি দিয়ে কি আপনাকে পরীক্ষায় বসানো যাবে? না ভাইয়া। কোনোভাবেই যাবে না, কোনোভাবেই যাবে না। আপনি আমার পিছনে যদি সারা জীবন বসেও থাকেন তাও কোনো লাভ হবে না। তো এইখানেও তাই, আসলে তার বিরুদ্ধে কোনো ভ্যালিড চার্জই আনা যায় না, তাহলে তাকে কেন আমি অধস্তন আদালতে পাঠাবো যে আপনাকে আবার নতুন করে বিচার হবে? কিসের নতুন বিচার? তার বিরুদ্ধে তো কোনো অ্যাঙ্গেল থেকেই চার্জ আনা যায় না, তাহলে নতুন বিচার কিসের? সুতরাং এই কারণে আসামিকে আবার রিমান্ড, মানে ওই ট্রায়ালটা আবার রিমান্ডে পাঠানো যাবে না ট্রায়াল কোর্টে, যে আবার টেক ব্যাক করে দেবে, যে আবার নতুন করে চার্জ করে বিচার করেন, এই সুযোগই নাই। কারণ এই ক্ষেত্রে হলো কোনো অ্যাঙ্গেল থেকেই তার বিরুদ্ধে ভ্যালিড চার্জ আনা যায় না, এই জন্য এটা কোয়াশ করে দেবে। কোয়াশ, এই জন্য কোয়াশ শব্দটা ব্যবহার করেছে। এই জন্যই কোয়াশ, কোয়াশ মানে কি চিরতরে শেষ করে দেয়া, ও আর কোনোদিনও মাটি ভেদ করে উঠতে পারবে না, একদম চিরতরে কবর রচিত হওয়া। কোয়াশ মানে হলো চিরতরে কবর রচিত হওয়া। ওকে, তাহলে সবাই বুঝেছেন কিনা? জি ভাইয়া। ওকে, তাহলে এখানে কিন্তু নিউ ট্রায়াল হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে আমরা যে বিভিন্ন সময় শুনে থাকি কোয়াশমেন্ট, হাইকোর্টের কোয়াশমেন্ট পাওয়ার বা কোয়াশ করে দেওয়ার পাওয়ার, এরকম শব্দ কি শুনেছেন আপনারা? জি জি স্যার। ভাইয়া। আচ্ছা, এই যে যে কোয়াশমেন্ট বা কোয়াশ শব্দটা হাইকোর্ট বিভাগ করে থাকে, এটা কত ধারায় করে থাকে? এই যে কি সেইটা, এই যে সেই ধারা কোয়াশ 232, 561 এ ভাইয়া এটা। 561 ক্যাপিটাল এ। কিন্তু 561 ক্যাপিটাল এ তে সেখানে কি বলা আছে যে হাইকোর্ট বিভাগ কোনো কিছু কোয়াশ করে দিতে পারবে? মানে কোয়াশ শব্দটা কি ব্যবহার করেছে একবারের জন্য? না ভাইয়া। না স্যার। করে। তাহলে কোয়াশ শব্দটা ব্যবহার করেছে কোথায়? 232 এর সাবসেকশন 2 তে। তাহলে এটা মাথায় রাখবেন, যদি পরীক্ষাতে আসে যে কোয়াশ শব্দটা সিআরপিসির কোন ধারায় আছে, তাহলে সাবধান থাকবেন। 561 এতে কিন্তু, ক্যাপিটাল এতে কিন্তু এই শব্দটাই নাই, সুতরাং এটা কিন্তু উত্তর হবে না। অপশনে যদি থাকে 232, তাহলে আপনাকে উত্তর করতে হবে 232। অনেকে কিন্তু যারা এটা কেয়ারফুলি পড়ে না, অনেকেই 232 পড়ে না বা পড়লেও খেয়াল করে না যে এখানে একটা কোয়াশ শব্দ আছে। তো আসলে কোয়াশ শব্দটা ব্যবহার করা হয়েছে 232-এ। এইবার আমরা 561 এতে একটু আসি। এইখানে বলেছে এই সেকশনটার নাম কি? কে বলতে পারবে 561 এই সেকশনটার নাম কি?
ইনহারেন্ট পাওয়ার অফ দ্য হাইকোর্ট ডিভিশন। ইনহারেন্ট পাওয়ার অফ দ্য হাইকোর্ট ডিভিশন, এইচসিডি, হাইকোর্ট ডিভিশন। আচ্ছা, তাহলে ইনহারেন্ট পাওয়ার হাইকোর্ট ডিভিশনের আছে, এটা তো সঠিক তাই না? 561 এতে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে ইনহারেন্ট পাওয়ার কি অন্য কোনো ক্রিমিনাল কোর্টের আছে বাংলাদেশে, যেমন ম্যাজিস্ট্রেট কোর্ট, সেশন কোর্ট, সেশনস কোর্ট এদের আছে? না, সিআরপিসি তে শুধু না হাইকোর্ট। ভাইয়া। নেই। আচ্ছা, তাহলে এটা কি আমরা বলতে পারি যে আসলেই বাংলাদেশের কোনো ক্রিমিনাল কোর্টের আন্ডার সিআরপিসি কোনো কোর্টেরই ইনহারেন্ট পাওয়ার নেই, শুধুমাত্র হাইকোর্ট বিভাগের আছে? এই কথাকে আমরা সারা জীবন মনে রাখতে পারবো, অনলি হাইকোর্ট বিভাগের আছে ইনহারেন্ট পাওয়ার সিআরপিসির অধীনে জি বা ভাইয়া। ক্রিমিনাল মামলায়? জি স্যার। ওকে, তাহলে আমরা আরেকটা শব্দ শুনি, সেটা হলো ডিসক্রিশনারি পাওয়ার। তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট বা সেশনস কোর্টের কি ডিসক্রিশনারি পাওয়ার আছে? জি স্যার। আছে ভাইয়া। Sure? আচ্ছা, ডিসক্রিশনারি পাওয়ার কিভাবে আছে? নাই তো, আমি তো একটু আগে দেখলাম যে ইনহারেন্ট পাওয়ার শুধু হাইকোর্ট বিভাগের আছে, আর কারণ নেই। তো ডিসক্রিশনারি পাওয়ার কিভাবে আছে ক্রিমিনাল কোর্টের, মানে হোক সেটা সেশনস কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট? কোথায় ভাইয়া পেলেন তাদের? বেল পিটিশন করলে ভাই বেল দিবে কিনা এটা তো আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা একটা। কিন্তু সেখানে তো লেখা আছে যে বেইলেবল অফেন্সের ক্ষেত্রে অবশ্যই আদালত বেইল দেবে, নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বেইল দেবে না, এবং কোন কোন ক্ষেত্রে নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে বেইল দিতে পারে, যেমন বয়স্ক মহিলা যদি হয়, অত্যন্ত অসুস্থ ব্যক্তি যদি হয়, এরকম যদি হয় তাহলে বেইল দেবে। তো ওগুলো তো বলা আছে স্পেসিফিক। তো ডিসক্রিশনারি পাওয়ারটা যদি বলা থাকে তাহলে আবার কিসের ডিসক্রিশনারি পাওয়ার? মানে এটা আমার কোশ্চেন আপনাদের কাছে। যদি বলাই থাকে যে আপনি এই করতে পারবেন, তাহলে আবার ডিসক্রিশনারি পাওয়ার কিভাবে আসলো বেইলের ক্ষেত্রে? যে ভাই বলেছেন যে বেইলের ক্ষেত্রে আছে। ভাইয়া ওইখানে মনে হয় মেয়ে মেয়ে ব্যবহার করার কারণে হয়তো বা আমার মনে হয়েছে যে। আচ্ছা, তাহলে মানে আপনার কথা হচ্ছে যে ডিসক্রিশনারি পাওয়ার ম্যাজিস্ট্রেট কোর্টের আছে বা ক্রিমিনাল কোর্ট গুলোর আছে, হোক সেটা সেশনস কোর্ট বা ট্রায়াল কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্ট, যেটাই হোক, তাদের একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে, কিন্তু ইনহেরেন্ট পাওয়ার নেই, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ডিসক্রিশনারি পাওয়ার আর ইনহেরেন্ট পাওয়ারের মধ্যে কি পার্থক্য? ডিসক্রিশনারি পাওয়ার এন্ড ইনহেরেন্ট পাওয়ারের মধ্যে কি পার্থক্য? ধরেন আপনাকে জুডিশিয়ারির ভাইবার সময় জিজ্ঞাসা করলো বা বার কাউন্সিলে জিজ্ঞাসা করলো। স্যার ডিসক্রিশনারি পাওয়ারটা বলতে পারবো। হুম, বলেন। ডিসক্রিশনারি পাওয়ার হচ্ছে স্যার মানে ওই যে অন হিজ ওন পাওয়ার একটা শব্দ আছে, যে জাজ হুম, মানে হুম, মানে নিজে ম্যাজিস্ট্রেট নিজে হচ্ছে এটার খতিয়ে দেখতে পারবে যে আসলে কি হয়েছে, বা সেও তদন্ত করতে পারবে, এরকম এটা হচ্ছে তার ডিসক্রিশনারি পাওয়ার। আচ্ছা, নিজের বুদ্ধিতে আর কি হুম, হুম, কোনো তদন্ত করা, এটাই জানি স্যার, ইনহারেন্ট পাওয়ারটা জানি না। আচ্ছা, তাহলে ভাই এই যে যখন হুম, একটা জিনিস আইনে উল্লেখ থাকে, যে একটা প্রভিশন আইনে হুম, উল্লেখ থাকে, তখন আর ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করার সুযোগ থাকে না। কিন্তু হুম, ইনহেরেন্ট পাওয়ার ওই গ্রাউন্ডের বাইরেও গিয়েও ইনহেরেন্ট পাওয়ার হুম, অ্যাপ্লাই করতে পারে। যেমন আমরা যদি সিপিসির কথা চিন্তা করি, যেমন যে হুম, রিজেকশন অফ প্লেন 4টা গ্রাউন্ড দেওয়া আছে, ওখানে বাইরে হুম, গিয়েও হুম, প্লেন রিজেক্ট করতে পারে টু রিসোর্ট হুম, ইনহেরেন্ট পাওয়ার। হুম, এইরকম হুম, বিরোধী করে, তো প্রভিশন থাকা সত্ত্বেও যদি প্রভিশন গুলো এনাফ না হয়, এক্সিস্টেড না হয়, সেক্ষেত্রে হুম, ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে পারে। কিন্তু ডিসক্রিশনারি পাওয়ার যেখানে আইনে বলা আছে ওখানে অ্যাপ্লাই করতে পারে না, এর বাইরে গিয়ে পারে। আচ্ছা, গুড। আচ্ছা, দুইটা খুব কাছাকাছি। আপনারা দেখেন, আমি যেভাবে বলি এইভাবে এতটুকু বুঝতে পারেন কিনা, যে ডিসক্রিশনারি পাওয়ারটা হলো যে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য জাজ, ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট, এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য জাজ কি কখনো দেখেছেন, বা ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য ম্যাজিস্ট্রেট এরকম দেখেছেন কোথাও লেখা? জাজ বা ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তির নাম লেখা না ভাইয়া। নাই, সবসময় কি লেখা থাকে? ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট। ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট। তাহলে কোর্ট হলো একটা প্রতিষ্ঠান, জাজ হলো একজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট হলো একজন ব্যক্তি, কিন্তু কোর্ট হলো একটা প্রতিষ্ঠান। তো কোর্টের সাথে যখন ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট লেখা থাকবে, এবং অবশ্যই কোর্টই লেখা থাকবে, ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট, তো যখন এই কোর্ট শব্দটা লেখা থাকবে, এটার বাংলা কি হবে? ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট, এটার বাংলা কি হবে? মানে আসলে এটার বাংলা কি? আমরা যখন এসআর অ্যাক্টে কোর্টের দেখেছি। বিবেচনামূলক ক্ষমতা। হুম, আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা বা স্বেচ্ছাধীন ক্ষমতা। আচ্ছা, স্বেচ্ছাধীন ক্ষমতা বা সুবিবেচনামূলক ক্ষমতা। আচ্ছা, শোনেন, এটার ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে, এদিকে আমরা না যাই। যখন কোনো প্রতিষ্ঠানের নাম থাকবে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট, তখন এটার বাংলা হবে সুবিবেচনামূলক ক্ষমতা। অর্থাৎ যখন কোনো প্রতিষ্ঠান থাকবে ডিসক্রিশনারি পাওয়ারের সাথে, যখন কোনো প্রতিষ্ঠানের নাম থাকবে লাইক কোর্ট, তখন সেটার নাম হবে সুবিবেচনামূলক ক্ষমতা। কিন্তু যদি কোথাও লেখা দেখেন যে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য জাজ অর ম্যাজিস্ট্রেট, যদি লেখা দেখেন থাকতে পারে, তখন সেটার বাংলা হবে
যে বিচারকের স্বেচ্ছাধীন ক্ষমতা। তাহলে প্রতিষ্ঠানের সাথে হবে সুবিবেচনামূলক ক্ষমতা আর ব্যক্তির সাথে হবে স্বেচ্ছাধীন ক্ষমতা। এটা একটু মাথায় রাখতে হবে, এটার আবার কারণ আছে। আচ্ছা, এখন দেখেন আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা কেন বলতেছে। আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা এই কারণেই বলতেছে যে আদালত কি যা ইচ্ছা তাই করতে পারবে, সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে যা ইচ্ছা তাই করতে পারবে? জি না না ভাইয়া। পারবে না। আমাদের এসআর একটা কি বলেছে, জাজকে কি ফলো করতে হবে যখন সে ডিসক্রিশনারি পাওয়ারটা অ্যাপ্লাই করবে। তখন যখন এসআর অ্যাক্ট আপনারা পড়েছেন নিশ্চয়ই, যখন একজন কোর্ট যখন আপনার সুবিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার যখন অ্যাপ্লাই করবে, তাকে কি কি প্রিন্সিপাল মেনে এটাকে অ্যাপ্লাই করতে হবে? জুডিশিয়াল প্রিন্সিপাল ইকুইটি, এন্ড গুড কনসেন্স। জাস্টিস অ্যান্ড গুড কনসিয়েন্স। অ্যান্ড অবশ্যই আপনার জুডিশিয়াল প্রিন্সিপাল, এইগুলো তাকে ফলো করে তাকে ডিসক্রিশনারি পাওয়ারটা অ্যাপ্লাই করতে হবে। তার মানে তাকে সমতা, ন্যায় বিচার, তারপরে হচ্ছে সুবিবেচনাবোধ, আর হচ্ছে জুডিশিয়াল প্রিন্সিপাল, এই বিষয়গুলো মাথায় রেখে তাকে ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করতে হবে ওই কোর্টকে বা ওই বিচারককে। তার মানে সে এইগুলো যখন অ্যাপ্লাই করবে তখন সে কিন্তু চাইলেই যা ইচ্ছা তাই, ডিসক্রিশনারি পাওয়ারটা আপনারা যেভাবে বুঝে থাকেন যে বিচারক মনে হয় যা ইচ্ছা তাই করতে পারে, কোর্ট মনে হয় যা ইচ্ছা তাই করতে পারে, বিষয়টা তা না। তার মানে তাকে কিন্তু আইন অনুযায়ী চলতে হচ্ছে, এই যে জাস্টিস, ন্যায় বিচার, এটার জন্যই তাকে চলতে হচ্ছে। তারপরে তাকে জুডিশিয়াল প্রিন্সিপাল মানে প্রেসিডেন্ট থাকলে সেটা তাকে ফলো করতে হবে, উচ্চ আদালতের সিদ্ধান্ত থাকলে সেটা ফলো করতে হবে। তার বাইরে গিয়ে সে ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করতে পারে না। তাহলে আসলে ডিসক্রিশনারি পাওয়ার কিন্তু হচ্ছে উইদিন ল, এই কথাটা কি আমরা বলতে পারি যে ডিসক্রিশনারি পাওয়ারটা আসলে আইনের মধ্যে থেকেই প্রয়োগ করতে হয়? জি স্যার, অবশ্যই। এর বাইরে যাওয়া যাবে না, উইদিন ল, আইনের মধ্যেই থাকতে হচ্ছে। তার মানে এগুলো প্রত্যেকটাই কিন্তু আইন। আপনি ইকুইটি বলেন, জাস্টিস বলেন, গুড কনসিয়েন্স বলেন, এগুলা কিন্তু একেবারে আইনের সমতুল্য। আপনার সুবিবেচনাবোধ তার মানে কি, আপনি সেখানে কোনো খারাপ চিন্তা, খারাপ কোনো ইন্টেনশন নিয়ে কিছু করতে পারবেন না। আপনাকে ন্যায় বিচারের দিকে তাকাইতে হবে। তাহলে ন্যায় বিচার যদি আপনি করতে চান, আইনের বাইরে যেতে পারবেন না। তাহলে অনেক কিছুই আপনাকে, তারপরে প্রেসিডেন্ট, উচ্চ আদালতের সিদ্ধান্ত আপনাকে মেনে চলতে হবে, এটাও তো ল। তাহলে ডিসক্রিশনারি পাওয়ার হলো উইদিন ল, আইনের ভিতরে থেকেই আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। শুধু আপনাকে একটু সিচুয়েশন অনুযায়ী আপনাকে একটু নড়ে চড়ে সিদ্ধান্ত দিতে হবে, সিচুয়েশন অনুযায়ী আপনাকে চলতে হবে, কিন্তু উইদিন ল। আর ইনহেরেন্ট পাওয়ারটা হলো যে আউটসাইড ল, একদম আইনের বাইরে গিয়ে। তার মানে এরকম ইকুইটি, জাস্টিস, গুড কনসিয়েন্স, জুডিশিয়াল প্রিসিডেন্স কিচ্ছু থাকবে না। ওই যে যেমন ট্রাকের পিছনে লেখা থাকে যে বিবেকী মানুষের সবচেয়ে বড় আদালত, বিভিন্ন পরিবহনের পিছনে দেখবেন লেখা থাকে। তার মানে আপনার আইনের বাইরে বিবেককে অ্যাপ্লাই করতে হবে, আইনের বাইরে গিয়ে আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। তবে সেটা কি করতে হবে, আপনাকে যাতে সে মানুষটা ন্যায় বিচার পায় সেই দিকেই নজরটা রাখতে হবে, কিন্তু সেটা আইনের বাইরে গিয়ে। অর্থাৎ আইনে স্পেসিফিক কিছু বলা থাকবে না, কিন্তু আপনি ন্যায় বিচার করার জন্য আপনি যে কোনো কিছু করতে পারবেন। ন্যায় বিচার করার জন্য আপনি যে কোনো কিছু করতে পারবেন, কিন্তু ডিসক্রিশনারি পাওয়ারের ক্ষেত্রে ন্যায় বিচার করার জন্য আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। আপনাকে এই সব দিকে নজর রাখতে হবে, 4-5টা জিনিসই আপনাকে মেনে চলতে হবে। তাহলে এই হচ্ছে মূলত খুব সূক্ষ্ম পার্থক্য, একটা হলো আইনের ভিতরে থেকে আর একটা হলো আইনের বাইরে থেকে। তাহলে সবাই বুঝেছেন ডিসক্রিশনারি পাওয়ার এন্ড ইনহেরেন্ট পাওয়ার? জি ভাইয়া। তাহলে এইবার যিনি বেইলের একটা উদাহরণ দিয়েছিলেন যে ভাইয়া বেইলের ক্ষেত্রে ক্রিমিনাল কোর্টের একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে, উনি কিন্তু সঠিক বলেছেন, উনি সঠিক বলেছেন। তার মানে ওই যে নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে কোর্ট জামিন দেবে কি দেবে না, এখানে তার একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে, এইখানে তার একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে। কিন্তু বেইলেবল অফেন্সের ক্ষেত্রে সে জামিন দিতে বাধ্য, এইখানে কোনো ডিসক্রিশনারি পাওয়ার নাই। তারপরে ধরেন অনেক সময় আপনার ওই যে ইয়াটা কি বলে মামলা, এই যে মামলা আমলে নেবে কি নেবে না, এইটার জন্য কি কোনো ধরাবাঁধা নিয়ম আছে যে ম্যাজিস্ট্রেটকে এটা মামলা আমলে নিতেই হবে অথবা নিতে পারবে না, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম আছে? না ভাইয়া। নেই। তাহলে এখানেও কি আমরা ম্যাজিস্ট্রেটের একটা ডিসক্রিশনারি পাওয়ারের গন্ধ পাই, যে উনি আসলে সবকিছু মিলিয়ে যদি উনি মনে করে কগনিজেন্সে নেবে তাহলে নেবে, আদারওয়াইজ নেবে না, এরকম একটা বিষয় আছে না এখানে? জি ভাইয়া। আছে। ভাইয়া, তাহলে হ্যাঁ, তাহলে সে কিন্তু চাইলে একটা মামলা আপনার খারিজ করে দিতে পারে, আবার আমলে নিতে পারে। সে চাইলে তদন্তে দিতেও পারে, সে চাইলে তদন্তে নাও দিতে পারে। তাহলে এখানেও কিন্তু তার একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে। তারপরে রিমান্ডের ক্ষেত্রে দেখেন, রিমান্ডটা চিন্তা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। রিমান্ডের ক্ষেত্রে এই যে পুলিশ যখন আসামি রিমান্ড চায় যে আমি তাকে আমার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই, তাহলে ম্যাজিস্ট্রেটের কি এখানে বা কোর্টের কি এখানে একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে? জি ভাইয়া। আছে। বাংলাদেশের এমন কোন আইন আছে যেখানে লিখে দিছে যে 100% আসামিকে রিমান্ড দিতেই হবে, হত্যা মামলা বা ধর্ষণ মামলায় রিমান্ড দিতেই হবে, এমন কোন বিধান লেখা আছে? না ভাইয়া। নাই। তাহলে এখানে পিওরলি তার একটা
ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট। ম্যাজিস্ট্রেট কাকে বা কোর্ট কাকে রিমান্ডে দেবে কি দেবে না এটা তার ডিসক্রিশন। এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা তার ডিসক্রিশন। কিন্তু এটা তার ইনহেরেন্ট পাওয়ার না। তার ইনহেরেন্ট পাওয়ার নাই যে সে টু ডু কমপ্লিট জাস্টিস, কোনো একটা ন্যায় বিচার করার জন্য সে আইনের বাইরে গিয়ে একটা সিদ্ধান্ত দেবে, এইটা ম্যাজিস্ট্রেট কোর্ট পারবে না। পারবে বলেন? কোনো মামলায় আইনের বাইরে গিয়ে ম্যাজিস্ট্রেট কোনো একটা সিদ্ধান্ত দিতে পারবে? ক্রিমিনাল মামলায় না ভাইয়া। পারবে না, তাকে স্পেসিফিক ল দেখাইতে হবে। তাহলে আশা করি ডিসক্রিশনারি পাওয়ার আর ইনহেরেন্ট পাওয়ার বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা আজকের যে আলোচনার বিষয় সেখানে চলে যাব। সবাই 233 নম্বর সেকশনে যাবেন। 233 আজকে কিন্তু মনোযোগ রাখতে হবে। এই সেকশন গুলো খুবই জটিল। পড়েছেন আপনারা ডিপার্টমেন্টে? এই কে কে পড়েছেন? 233 থেকে 239 পর্যন্ত কে কে পড়েছেন ডিপার্টমেন্টে? ভালো করে খালি পড়লে হবে না, ভালো করে কে কে পড়েছেন? এখন আর শব্দ নেই কারো। ভাইয়া চুপচাপ পড়ছিলাম মোটামুটি ভালোই ভাবে। আচ্ছা, মোটামুটি ভালোই। দেখছেন কি টেকনিক্যাল উত্তর, মোটামুটি আবার বলতেছে ভালোই। আচ্ছা, আর কেউ আছেন? ভাইয়া এইগুলা একটু কঠিন লাগে তুলনামূলক। স্যার পড়ছিলাম কিন্তু ভুলে গেছি আবার। এই যে এলো, এটা হলো আরো ডিপ্লোম্যাটিক আনসার। মানে ভাইয়া পড়ছিলাম কিন্তু আপনি প্লিজ ধরেন না, ধরলে আমি শেষ। হ্যাঁ, ভুলে গেছি, এক কথায় শেষ। মানে বলবে না, কনফিডেন্টলি বলবে না যে ভাইয়া না আমি পড়ছি, আমি জিনিসটা বুঝছি। আসলে না পড়লে মিথ্যা কথাই বা কিভাবে বলবে? আচ্ছা, তাহলে অবস্থা খুবই খারাপ। 233 থেকে 239 পর্যন্ত খালি আপনাদের অবস্থা খারাপ না, বাংলাদেশের টিচারদের অবস্থাও খারাপ এই জায়গাটা। হ্যাঁ, মোটামুটি সবারই এই জায়গাটা অবস্থা খারাপ। আচ্ছা, এখন এই জায়গাটা আসলে প্র্যাকটিক্যাল বিষয়ে জড়িত, যার কারণে আসলে এটা মানে শুধু বই পড়েও কাউকে শেখানো কঠিন। তো যাই হোক, আমরা আজকে চেষ্টা করবো 233, প্রথমে আমরা 233টা শিখবো। তবে আমি যে কথাটা বলবো, যেখানে আমি বেশি জোর দেবো ওই জায়গাটা আপনি লাল কলম দিয়ে আন্ডারলাইন করে রাখবেন। আমি যেটার উপর বেশি জোর দেবো আপনি বুঝতে পারবেন যে কোন কোন কথাটার উপর আমি বারবার বলতেছি। ওই কথাটা আমি বারবার বলবো আর আপনি বারবার দাগ দেবেন বা লিখবেন। আচ্ছা, প্রথমে আমরা 233টা ভালো করে শিখবো। তাহলে দেখেন, 221 থেকে 232 পর্যন্ত মনে থাকবে না যে এই কয়টা আমরা একটা সেগমেন্টে পড়েছি? মনে থাকবে? জি ভাইয়া। আর পরবর্তী সেগমেন্ট শুরু হচ্ছে কত থেকে? 233 থেকে 233 239। হ্যাঁ, এইভাবে মনে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি এই জিনিস এইটার সাথে প্যাচ লাগাবেন। এই কারণে আমি কিন্তু দেখেন 2 দিন মানে বিরতি দিয়ে দিয়ে পড়াচ্ছি এই জিনিসটা। তাহলে আজকে আমরা পড়বো 233 থেকে 239। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হলো 233। আর এই 221 থেকে 232 এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন কোনটা কে বলতে পারবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ 235। 235 তো আসেই নাই আজকে। এই 221 থেকে 232 এর মধ্যে এই কয়টার মধ্যে গুরুত্বপূর্ণ? মেবি 221। 227। 227। 221 ভাইয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 221। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? যেটা দেখবেন যে ভাইয়ার বেশি কষ্ট হয়েছে যেটা পড়াইতে, ওইটা বেশি গুরুত্বপূর্ণ। এইটাও বোঝেন না আপনারা, বলুন আমার সবচেয়ে কষ্ট হয়েছিল কোনটা পড়াইতে এই 221 থেকে 232 পর্যন্ত? 221 ভাইয়া, অনেক টাইম লাগছে। 221 এটাও বোঝেন না। 221 পড়াইতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আপনাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তার মানে দেখেন, আপনি চার্জ কিভাবে গঠন করতে হবে তার বেসিক আইডিয়াটা, পরিপূর্ণ আইডিয়াটা দিয়েছিল 221-এ। তারপর থেকে আমরা অল্প অল্প করে শুধু একটা করে মশলা যুক্ত হয়েছে, কিন্তু মানে ভেরি ফাউন্ডেশন হলো 221। আজও বুঝলেন না যে কোনটা গুরুত্বপূর্ণ চার্জের ক্ষেত্রে? হ্যাঁ, 221 এত সুন্দর করে পড়ালাম লাইন বাই লাইন, মূল কথাগুলোই তো 221-এ বলা ছিল। আচ্ছা, আজকে আমরা যাবো 233 থেকে 239। এইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 233। এইখানে যে বেশি ভালো করে শিখবে সে সবগুলো পারবে, আর এইখানে যে ভালো করে শিখবে না সে বাকিগুলো পারবে না। তাহলে প্রথমে আমরা 233 বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। এখানে বলেছে সেপারেট চার্জেস ফর ডিস্টিংক্ট অফেন্সেস। আমি সেকশনটা একবারে পড়বো, আপনারা জাস্ট আমার পড়ার সাথে চোখ মিলিয়ে যাবেন। ফর এভরি ডিস্টিংক্ট অফেন্স অফ হুইচ এনি পারসন ইজ অ্যাকিউজড দেয়ার শ্যাল বি এ সেপারেট চার্জ। তাহলে সবাই সেপারেট চার্জের নিচে দাগ দেবেন আর ডিস্টিংক্ট অফেন্সের নিচে দাগ দেবেন। ডিস্টিংক্ট অফেন্স আর সেপারেট চার্জ। আচ্ছা, এরপরে এন্ড এভরি সাচ চার্জ শ্যাল বি ট্রাইড সেপারেটলি। এই ট্রাইড সেপারেটলি নিচে দাগ দিতে হবে। except in the cases mentioned in section 234, 35, 36 and 239। এই 4টা সেকশন বাদে বাকি সব সময় আপনাকে একটা নিয়ম ফলো করতে হবে, সেটা হলো যে ফর এভরি ডিস্টিংক্ট অফেন্স দেয়ার মাস্ট বি এ সেপারেট চার্জ। তাহলে আমরা এই লাইনটা লিখে নিই, এটা আমরা সারা জীবন এই লাইনটা মনে রাখবো, তাহলে আমাদের পড়া শেষ। এখন জি
শুনতে পাই না, আবার একটু বলবেন, নেটে প্রবলেম ছিল আমার। আচ্ছা, আমি ওই যে সেকশনটা পড়ে শোনাইছি যে ফর এভরি ডিস্টিংক্ট অফেন্স দেয়ার মাস্ট বি এ সেপারেট চার্জ। আমি আবার পড়ে শোনাই, জাস্ট পড়ে শোনাইতে হবে। ফর এভরি ডিস্টিংক্ট অফেন্স, এই ডিস্টিংক্ট অফেন্সের নিচে দাগ দিতে হবে। অফ হুইচ এনি পারসন ইজ অ্যাকিউজড দেয়ার শ্যাল বি এ সেপারেট চার্জ, সেপারেট চার্জের নিচে দাগ দিতে হবে। আচ্ছা, এন্ড এভরি সাচ চার্জ শ্যাল বি ট্রাইড সেপারেটলি, এই ট্রাইড সেপারেটলি এই শব্দগুলো নিচে দাগ দিতে হবে। এখন কি আপু শুনতে পেরেছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে, তাহলে ফর এভরি ডিস্টিংক্ট অফেন্স, দেখি কার মুখস্থ হয় এখন। দেয়ার মাস্ট বি এ সেপারেট চার্জ, সেপারেট চার্জ। তাহলে প্রত্যেক অপরাধের জন্য ডিস্টিংক্ট অফেন্স মানে হলো প্রত্যেকটা স্বতন্ত্র, মানে প্রত্যেকটা পৃথক পৃথক অফেন্সের জন্য পৃথক পৃথক ভাবে চার্জ ফ্রেম করতে হবে। প্রত্যেকটা অফেন্সের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা চার্জ করতে হবে, এবং এই প্রত্যেকটা চার্জ একদম পৃথক ভাবে বিচার করতে হবে, অর্থাৎ সেপারেট, মানে সেপারেটলি ট্রায়াল হতে হবে, আলাদা আলাদা ভাবে বিচার হতে হবে। একটার সাথে আরেকটা পেঁচিয়ে বিচার করা যাবে না। এই যে ট্রাইড সেপারেটলি, তার মানে সেপারেট ট্রায়াল হতে হবে। তাহলে প্রথমে আমরা স্টার চিহ্ন দিয়ে এই লাইনটা মুখস্থ রাখবো। দ্বিতীয়, স্টার চিহ্ন দিয়ে আমরা মনে রাখবো যে সেপারেট ট্রায়াল, সেপারেট ট্রায়াল হতে হবে। প্রত্যেকটা অফেন্সের জন্য সেপারেট ট্রায়াল হতে হবে, সেপারেট ট্রায়াল হতে হবে। আচ্ছা ধরেন একটা অনুষ্ঠানে 50টা ছেলে আর 50টা মেয়ের বিয়ে হচ্ছে, মানে যেটাকে আমরা গণবিবাহ বলে থাকি, গণবিবাহ বলে থাকি। তাহলে এই যে 50টা ছেলে আর 50টা মেয়ের যে বিয়ে হচ্ছে, প্রত্যেকটা বিয়ে কি আলাদা আলাদা ভাবে হয় না? যে তোমারা তোমার মধ্যে বিয়ে, তোমরা তোমার মধ্যে বিয়ে, তোমরা তোমার মধ্যে বিয়ে, হয় কিনা? জি ভাইয়া। জি স্যার। নাকি এরকম হয় যে যার সাথে তার হয়ে যাক, সবাই একবারে কবুল বলেন, এরপরে যার যাকে ইচ্ছা সে নিয়ে চলে যান, সমস্যা নেই? হবে এভাবে বিয়ে হবে বলেন? না স্যার। হবে না, না ভাইয়া। হবে না। প্রত্যেক বিয়ে সেপারেট সেপারেট ভাবে হতে হবে। তোমরা সেপারেট সেপারেট ভাবে সংসার করবে, সেপারেট সেপারেট ভাবে তোমাদের বাচ্চা হবে, তোমরা তাদের পিতামাতা হবে, সব সেপারেট হবে। তো এই সেকশনে বলতেছে যে প্রত্যেকটা, ওইখানে যেমন বলেছে প্রত্যেকটা বিয়ে সেপারেট ভাবে কবুল বলতে হবে, সেপারেট ভাবে সংসার হবে, এখানেও বলতেছে প্রত্যেকটা অফেন্সের, একদম খুব ন্যাচারাল কথা, প্রত্যেকটা অফেন্সের সেপারেট অফেন্সের সেপারেট বিচার হবে। ডিস্টিংক্ট অফেন্স মানে হলো পৃথক, প্রত্যেকটা পৃথক অপরাধের পৃথক বিচার, পৃথক চার্জ পৃথক বিচার। তাহলে দেখেন, ডিস্টিংক্ট অফেন্স, সেপারেট চার্জ, সেপারেট ট্রায়াল। তাহলে প্রত্যেকটা অপরাধের জন্য আপনাকে আলাদা আলাদা ভাবে চার্জ করতে হবে, প্রত্যেকটা অপরাধের বিচার আলাদা আলাদা ভাবে হবে। এটা তো একটা সাধারণ মানুষেরও বোঝার কথা। তাহলে একটু খেয়াল করেন, আমি ধরেন ধরেন রহিম, রহিম কি করলো? একটা বাড়িতে চুরি করলো, চুরি করতে গিয়ে সে ধরেন ওই বাড়িতে কোনো একটা মেয়েকে ধর্ষণ করলো, তারপরে দর্শন করে আসার সময় ওই বাড়িতে আগুন লাগিয়ে দিল, মানে ফায়ার ইন ডুয়েলিং হাউস, বসত বাড়িতে আগুন লাগিয়ে দিল। তাহলে এই রহিম কতগুলো অপরাধ করেছে? 3টি অপরাধ করেছে। 3টি অপরাধ করেছে। আচ্ছা, যেহেতু উনি 3টা অপরাধ রহিম করেছে, এখন রহিমের চার্জ হবে কয়টা? 3টা। 3টা। একটা হলো এই যে প্রত্যেক অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ, চুরির জন্য একটা চার্জ, ধর্ষণের জন্য আরেকটা সেপারেট চার্জ হবে, সেটিং ফায়ারের জন্য আরেকটা চার্জ হবে, আগুন লাগানোর জন্য আরেকটা চার্জ হবে। তাহলে 3টা চার্জই কি ভিন্ন ভিন্ন হবে না? একটা হবে দণ্ডবিধির এত ধারায় এত ধারায় এত ধারায়, আলাদাভাবে চার্জ হবে কিনা? জি ভাইয়া। আচ্ছা, যখন আমি রহিমের বিচার করব তখন তার কয়টা ট্রায়াল হবে? স্যার ট্রায়াল তো একটাই হবে না? না, এই যে আমি এই যে এই যে কি সেপারেট শিখাচ্ছি, ট্রায়াল এই ভাইয়া, যে 233 অনুযায়ী 233 অনুযায়ী কি হবে? সেপারেট ট্রায়াল হবে। সেপারেট ট্রায়াল হবে। 233 আপনাকে কি শেখাচ্ছে? আগে এটা শেখেন, তারপরে আমরা অতিরিক্ত কিছু শিখবো। আগে 233 কে ভালো করে শিখি। তাহলে রহিম 3টা অপরাধ করেছে, চুরি, ধর্ষণ, আগুন লাগানো। তাহলে তার 3টা অপরাধ যেহেতু করেছে, 3টা সেপারেট চার্জ হবে, 3টা চার্জই সেপারেট সেপারেট ভাবে হবে। এবং রহিমকে পড়ে শোনাইতে হবে চার্জ গঠনের সময়। ম্যাজিস্ট্রেট বা সেশনস কোর্ট তাকে বলবে, রহিম তুমি চুরি করেছো, তোমার বিরুদ্ধে চুরির অভিযোগ গঠন করা হলো। রহিম তুমি ধর্ষণ করেছো, তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গঠন করা হলো। প্রত্যেকটা তাকে পড়ে শোনাইতে হবে। এখন যখন রহিমের বিচার শুরু হবে তখন তার কয়টা ট্রায়াল হবে? 3টা ট্রায়াল হবে। 3টা ট্রায়াল হবে। 3টা ট্রায়াল হবে, 3টা ট্রায়াল হবে।
এখন আমি যতটুকু পড়িয়েছি 233 দ্বারা এইগুলো আপনারা বুঝেছেন কিনা, এই কথা কয়টা বুঝেছেন কিনা, আর কিছু জি আপনাদের ভাইয়া কাছে ক্লিয়ার। ভাইয়া সবগুলোই বুঝেছি। আচ্ছা ওকে। কারণ এটা না বুঝে আমি যদি এই মূল মূল বিষয়টাই হলো 233 এর মধ্যে, আর বাকি সব এমনিতে, ওগুলো আপনারা পারবেন। ভাই হ্যাঁ এখানে একটা শব্দ ইউজ করছে যে ডিস্টিংক্ট অফেন্স সেপারেট ট্রায়াল, তাই তো, সেপারেট হুম, চার্জ। কিন্তু আমার প্রশ্ন হুম। হচ্ছে এখানে ডিস্টিংক্ট অফেন্স না দিয়া সেপারেট অফেন্স সেপারেট চার্জ ইউজ না করলো না কেন? কারণ আচ্ছা, ডিস্টিংক্ট অফেন্স আর সেপারেট অফেন্সের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আসলে কি এটা একটা শব্দের ডিস্টিংক্ট মানে হলো যে খুব আরো স্পেসিফিক করে আপনার একটা গুরুত্ব দেওয়া বোঝায়। তার মানে একটা হলো পৃথক আর স্বতন্ত্র। তো ডিস্টিংক্ট মানে হলো স্বতন্ত্র, প্রত্যেকটা স্বতন্ত্র মানে একটা অপরাধ, স্বতন্ত্র মানে একটা 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 করে আলাদা করা। বুঝতে পেরেছেন? এই জন্য মানে ব্রিটিশরা যখন আইনটা করে কিছু কিছু জায়গায় বেশি গুরুত্ব দেওয়ার জন্য শব্দের একটু চেঞ্জ করে থাকে। যেমন আপনারা যখন আমার যতটুকু মনে পড়ে, আপনারা পিনাল কোডে একটা সেকশন পড়েছেন না, যে কমন ইন্টেনশন বা কমন অবজেক্ট পড়েছেন? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট এই দুইটার মধ্যে কিন্তু আসলেই তেমন কোনো পার্থক্য নাই। শুধুমাত্র কিছু স্পেসিফিক অফেন্সের জন্য ব্যবহার করেছে কমন অবজেক্ট, দ্যাট মিনস আনলফুল অ্যাসেম্বলির জন্য, আর বাকি ক্ষেত্রে ব্যবহার করেছে কমন ইন্টেনশন, দ্যাট মিনস আন্ডার সেকশন 34 বা 36 এইগুলোর দিকে। আবার দেখেন যখন আমরা এভিডেন্স অ্যাক্টে যাব, এভিডেন্স অ্যাক্টে সম্ভবত সেকশন 10 সম্ভবত, সেখানে শব্দ কি ব্যবহার করেছে বলেন তো? কমন ইন্টেনশন কমন অবজেক্ট কোনোটাই ব্যবহার করে না, কি ব্যবহার করেছে? ক্রিমিনাল কনস্পাইরেসি। না, কমন ডিজাইন। কমন ডিজাইন। জি ভাইয়া। এখন দেখেন যখন ওরা করলো, এভিডেন্স অ্যাক্ট করলো, তখন ব্রিটিশদের মাথায় আসলো যে দেখেন আমরা যদি এখন কমন ইন্টেনশন ব্যবহার করি তাহলে তো আবার কমন অবজেক্ট নিয়ে আবার একটা সেকশন করতে হবে। তো আমরা একটা কাজ করি, এমন একটা শব্দ ব্যবহার করব যেটার মধ্যে কমন ইন্টেনশন কমন অবজেক্ট এবং কমন যে কোনো কাজকেই বোঝানো যাবে, যে কোনো পরিকল্পনাকেই বোঝানো যাবে। তখন দেখেন ওদের মাথায় কিভাবে আসলো, কমন ইন্টেনশন কমন অবজেক্ট বাদ দিয়ে বলে দিল কমন ডিজাইন। কমন ডিজাইন মানে হলো যে একই কাজ বা একই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যা যা করবে সেটাকেই কমন ডিজাইন বলে। এখানেও তো চাইলে কমন ইন্টেনশন কমন অবজেক্ট দিতে পারতো। তো আসলে এখানে আপনারা কি বুঝেছেন আমার কথাগুলো? জি ভাইয়া। ওকে। তো এখানে ডিস্টিংক্ট অফেন্স শব্দটা ব্যবহার করে মানে বোঝালো যে বাবা তোমরা কোনোভাবে একটা অপরাধের সাথে আরেকটা অপরাধকে প্যাঁচটা না, একদম ডিস্টিংক্ট রাখবা, সেপারেটেড থেকেও আরো বেশি সেপারেট, আরো বেশি গুরুত্ব দিন যে তোমরা কোনোভাবে একটা অপরাধের সাথে আরেকটা অপরাধকে পেঁচাবে না, প্রত্যেকটাকে আলাদাভাবে চিন্তা করবে, সম্পূর্ণ আলাদাভাবে চিন্তা করবে। এই জন্য এখানে শব্দটা ব্যবহার একটু গুরুত্ব দিয়েছে। বুঝেছেন ভাই আপনি যিনি প্রশ্ন করেছেন? জি বুঝছি ভাই। কিন্তু এখানে যদি সেপারেট অফেন্স দিলেও তো ভুল হওয়ার কথা না। কোনো ভুল হইতো না, কোনো ভুল হইতো না। আপনি ডিকশনারি দেখেন, ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র, সেপারেট মানে আলাদা আলাদা, একেবারে কাছাকাছি ওয়ার্ড। জাস্ট আপনাকে এখানে একটু গুরুত্ব দেওয়ার জন্য যে একক হিসাবে চিন্তা করবেন, এক একটা অপরাধকে সম্পূর্ণ স্বতন্ত্র হিসাবে চিন্তা করবেন। তো এই জন্য আসলে খুব কাছাকাছি ওয়ার্ড আর কি। আচ্ছা, তাহলে তো বলেছে যে প্রত্যেক স্বতন্ত্র অপরাধের জন্য আলাদাভাবে চার্জ হবে, আলাদাভাবে বিচার হবে। প্রত্যেকটা স্বতন্ত্র অপরাধের জন্য আলাদাভাবে চার্জ হবে, আলাদাভাবে বিচার হবে। তাহলে আমি আশা করি এই যে তিনটা উদাহরণ দিয়েছি, চুরি, ধর্ষণ, আগুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, কেউ কোনো কিছু বলছেন আমাকে? শাহরিয়ার, কবির ভাই? আচ্ছা ঠিক আছে। তাহলে যদি এরকম হয় যে যদি ব্যক্তিও আলাদা হয়ে যায়, যেমন ধরেন এখানে তো এক ব্যক্তি 3টা অপরাধ করেছে, এমনও তো হতে পারে 5 ব্যক্তি মিলে একটা অপরাধ করেছে, এটাও তো করতে পারে। যেমন আমরা দেখি যে আহ, বিভিন্ন কাজ গ্যাং রেপ গুলো করে থাকে বা আরো বড় বড় অফেন্স গুলা করে থাকে সবাই একত্রে 4-5 জন মিলে। তো ধরেন এরকম যদি হয় যে রহিম, করিম, কামাল, শিমুল এই কয়জন মিলে একটা চুরি করেছে, অপরাধ হলো একটা একটা চুরি, মানে একবারই চুরি করেছে, একটা বাড়িতে চুরি করেছে বা একটা জিনিস চুরি করেছে 4 জন মিলে। এখানে চার্জ কয়টা হবে? একটা হবে। একটা। স্যার এখানে হচ্ছে চার্জ হবে একটা, কিন্তু স্যার এরা পানিশমেন্ট পাবে স্যার আলাদা আলাদা। একজনে জোর গেলে যে পানিশমেন্টটা পাইতো সবাই আলাদা আলাদা পানিশমেন্ট পাবে। তাহলে কি এই যে যে কামাল বা করিম তারা যখন সেলফ ডিফেন্স নেবে, তারা যদি বলে যে আমি একত্রে সেলফ ডিফেন্স নিব না, আমি আসলে ওদের চিনি না, আমার সেপারেট সেলফ ডিফেন্স লাগবে,
বলতেই পারবে। পারে, কামাল বলতেই পারে যে আমি আসলে কাউকে ওদের চিনি না, আমার আলাদাভাবে সেলফ ডিফেন্স লাগবে। স্যার কমন ইন্টেনশনটা যদি প্রুফ হয় তাহলে তো স্যার সেলফ ডিফেন্স নিতে পারতেছে না। প্রুফের বিষয়টা তো পরে, কিন্তু আমি তো সেলফ ডিফেন্স নেব আগে। আমি আলাদাভাবে আমার এভিডেন্স দিব, আমি আলাদাভাবে আমি সবকিছু করব। তাহলে খেয়াল করেন, এখানে যে চার্জ হবে 4টা, 1 2 3 4, প্রত্যেকটা ব্যক্তি যেহেতু অপরাধে অংশগ্রহণ করেছে তার ডিস্টিংক্ট অফেন্স, তার জন্য সেপারেট চার্জ, তার জন্য সেপারেট ট্রায়াল। এই কথাটা আমি বোঝাতে চাচ্ছি। তাহলে এখানে চার্জ হবে 4টা। রহিমের জন্য চুরির একটা চার্জ, করিমের জন্য চুরির একটা চার্জ, কামালের জন্য চুরির একটা চার্জ, শিমুলের জন্য চুরির একটা চার্জ, এবং প্রত্যেককে আলাদা আলাদা ভাবে চার্জ করে শোনাইতে হবে। এবং তারা আলাদা আলাদা ভাবে ডিসচার্জে আবেদন করতে পারবে, আলাদা আলাদা ভাবে সেলফ ডিফেন্স নিতে পারবে। এভরিথিং তাদের আলাদা ভাবে নেওয়ার অধিকার আছে। কারণ সে বলতেই পারে যে আমার চার্জ আমাকে আলাদা করে দেন, আমি সবার সাথে ট্রায়াল চাই না, আমার চার্জ আমাকে আলাদা করে দেন। তাহলে খেয়াল করবেন, একজন ব্যক্তি যখন অনেকগুলো অপরাধ করে সেক্ষেত্রে যেমন প্রত্যেকটা অপরাধের জন্য সেপারেট চার্জ হবে, ঠিক একটা অপরাধ যখন 4-5 জন ব্যক্তি মিলে করবে সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির চার্জও আলাদা হবে। তাহলে আমরা লিখে নিলাম ব্যক্তির চার্জ আলাদা হবে, প্রত্যেক ব্যক্তির চার্জ আলাদা হবে, বিচারও আলাদা হবে। চার্জ যদি আলাদা হয় তাহলে বিচার আলাদা হবে না, অ্যাকর্ডিং টু 233। জি স্যার, আলাদা ট্রায়াল। জি ভাইয়া। প্রত্যেক ব্যক্তির চার্জ আলাদা, বিচারও আলাদা। স্যার তখন এটা সময় সাপেক্ষ হয়ে যায় না? এই সব প্রশ্ন এখন করা যাবে না, এইসব প্রশ্ন পরে। আগে আমরা 233 ভালো করে বুঝে নেই, সময় সাপেক্ষ হবে কি হবে না এটা পরে দেখবো। এখন দেখেন যে এই পর্যন্ত বুঝেছেন কিনা, মাথা এই পর্যন্ত ঠান্ডা আছে কিনা। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য জিনিসটা না থাকলে কিন্তু শেখা যাবে। কি ঘটনা ঘটবে সেটা পরে দেখবো। বেসিক যদি ঠিক না থাকে তাহলে কান্নাকাটি বেঁধে যাবে, আর বেসিক ঠিক থাকলে সমস্যা হবে। Okay. আচ্ছা, এখন এই সেকশনের শেষে 233-এর শেষে 4টা সেকশনের কথা বলা আছে, এবং তার আগে বলা আছে except in the cases mentioned in section 234, 35, 36 and 239। তার মানে এই যে প্রত্যেক অপরাধের জন্য আলাদাভাবে চার্জ হবে, আলাদাভাবে বিচার হবে, এটা হলো জেনারেল নিয়ম। আমি 233-এ এতক্ষণ যা যা আপনাদের শিখিয়েছি এটা হলো জেনারেল নিয়ম চার্জ গঠন করার। এরপরে বলতেছে তবে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম হলো 4টা সেকশনে, 234, 235, 236 and 239। মনে থাকবে? জি ভাইয়া। তাহলে আমরা 233-এ এতক্ষণ যা শিখেছি এটা কি জেনারেল নিয়ম শিখেছি নাকি এক্সেপশন শিখেছি? 233-এর প্রথম অংশ যা শিখলাম জেনারেল নিয়ম। জেনারেল নিয়ম। এখন আমরা কিছু এক্সেপশন শিখবো এই 4টা সেকশনে। তাহলে আপনি যদি জেনারেল নিয়ম না জানেন তা আপনি এক্সেপশন পারবেন কিভাবে? আগে তো আপনার জেনারেল নিয়ম শিখতে হবে। কিন্তু আমরা কি করি, জেনারেল নিয়মকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা এক্সেপশন নিয়ে দৌড়াদৌড়ি করি, কিন্তু জেনারেল নিয়ম জানি না, এই কারণে আমরা এই সেকশনগুলো পারি না। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে 234-এ। 234-এ বলতেছে যে 3 offenses of same kind within year may be charged together। এখন এক আপু বলেছিল যে এরকম যদি কামাল, রহিম, করিম, শিমুল এদের যদি আলাদা আলাদা ভাবে বিচার করে এটা একটা সময় সাপেক্ষ হয়ে যেতে পারে। এই যে এখন সেই সেকশনগুলোতে আসতেছে যে আপনি সময় বাঁচানোর জন্য আপনি এই ব্যতিক্রম ফলো করতে পারেন। জেনারেলটাই আপনার জন্য ফলো করা উচিত, বাট আপনি যদি সময় বাঁচাতে চান তাহলে আপনি এই শর্টকাট ওয়ে ব্যবহার করতে পারেন। এই যে সেই শর্টকাট ওয়ে এখন 234। তো 234-এ বলতেছে যে when a person, সবাই এ পার্সনের নিচে দাগ দিতে হবে, এ পার্সনকে বক্স করে ফেলতে হবে লাল কলম দিয়ে। A person is accused of more offenses than one of the same kind, same kind এর নিচে দাগ দিতে হবে, committed within the space of 12 months। 12 months এর নিচে দাগ দিতে হবে, অর্থাৎ 12 মাস, শব্দটা হবে 12 মাস। From the first to the last of such offenses, প্রথম অপরাধ থেকে শেষের অপরাধের সময়ের ব্যবধান হবে সর্বোচ্চ 1 বছর, মানে 12 মাস। Whether in respect of the same person or not, একই ব্যক্তির সাথে এই অপরাধটা ঘটুক অথবা ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে ঘটুক। He may be charged with and tried at one trial। এখানে শব্দটা কি ব্যবহার করেছে, মে ব্যবহার করেছে নাকি শ্যাল ব্যবহার করেছে? মে ব্যবহার করছে। মে ব্যবহার করেছে। এখন মে কি কোনো বিচারক মানতে বাধ্য যে আমি 3টা অপরাধকে একত্রিত করে বিচার করবো, এটা কি মানতে বাধ্য কেউ? না ভাইয়া। না। না স্যার। হ্যাঁ, এটা আপনাকে একটা সুযোগ দিয়েছে, একটা অপশন রেখেছে। ওই যে এক আপু বললো যে সময় সাপেক্ষ হয়ে যাবে, এই জন্য আপনাকে মে ব্যবহার করতেছে।
যে দেখুন ভাই আপনার যদি কষ্ট হয়ে যায় আলাদা আলাদা ভাবে চার্জ করে বিচার করতে, বিচারককে বলতেছে তো আপনি একত্রে বিচার করেন, আপনি চাইলে করতে পারবেন, সেই সুযোগ আছে, আপনি চাইলে এটা গ্রহণ করতে পারেন। And try that on trial for any number of them not exceeding 3. Not exceeding 3 এর নিচে দাগ দিতে হবে। 3টা অপরাধের বেশি হতে পারবে না। তাহলে 3টা হলে আপনি একত্রে বিচার করতে পারবেন। আচ্ছা, তাহলে একই প্রকৃতির অপরাধ সেম কাইন্ডের অফেন্স, একই প্রকৃতির অপরাধ যদি 12 মাসের মধ্যে 12 মাসের মধ্যে ঘটে থাকে এবং ব্যক্তি হলো, প্রথমে বলেছে এ পার্সন, যদি এর একটু ব্যাখ্যা আছে, এ পার্সন বলতে যে একজন ব্যক্তি হতে হবে তা না, ডিফারেন্ট হলো, মাঝে মাঝে এই সুযোগ আছে। তাহলে আমরা আপাতত সেকশনে যা আছে সেটা লিখে নিই। এ পার্সন একজন ব্যক্তি, সে যদি একই ধরনের অপরাধ 12 মাসের মধ্যে করে থাকে এবং সেটার পরিমাণ যদি 3-এর বেশি না হয়, মানে ম্যাক্সিমাম 3টা, 3-এর বেশি যদি না হয়, অর্থাৎ সর্বোচ্চ 3টা পর্যন্ত, সর্বোচ্চ 3টা পর্যন্ত, 3টার বেশি হলে কিন্তু আপনি একত্রে বিচার করতে পারবেন না, তখন আবার একটু পাল্টে যাবে। 3-এর বেশি যদি না হয় অপরাধের সংখ্যা, তাহলে এই অপরাধগুলোকে একত্রে বিচার করা যাবে। যদি 12 মাসের মধ্যে কোনো ব্যক্তি একই ধরনের ম্যাক্সিমাম 3টা অপরাধ করে থাকে, ওই 3টা অপরাধকে একত্রে বিচার করা যাবে। তাহলে ধরেন যে একজন চোর হচ্ছে রহিম। রহিম ধরেন জানুয়ারি মাসে একটা বাড়িতে চুরি করেছে, একজনের বাড়িতে। যার বাড়িতে চুরি করেছে তার নাম ধরেন মাসুদ। মাসুদের বাড়িতে চুরি করেছে জানুয়ারি মাসে। এরপরে আবার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ধরে জুন মাসে গিয়ে আবার চুরি করেছে, সেটা হলো ধরেন পিয়াদের বাড়ি, পিয়াদের বাড়িতে চুরি করেছে। তারপরে আবার নভেম্বর মাসে গিয়ে, নভেম্বর মাসে গিয়ে আবার চুরি করেছে। এই চুরিটা করেছে ধরেন মামুনদের বাড়িতে গিয়ে। তাহলে দেখেন তো এই রহিম একজন ব্যক্তি, সে একই ধরনের অপরাধ মানে 3টাই চুরি, দেখেন তো সে মানে 12 মাসের মধ্যে করেছে কিনা, বিভিন্ন বাড়িতে হোক, এক বাড়িতে হোক, 3বার এই ধরনের অপরাধ করেছে কিনা? জি ভাইয়া। করেছে। তাহলে এই রহিমের এই ম্যাক্সিমাম এই 3টা অপরাধকে একত্রে আপনি বিচার করতে পারবেন, অর্থাৎ জয়েন্ট ট্রায়াল করতে পারবেন, অর্থাৎ জয়েন্টার অফ চার্জ, জয়েন্ট ট্রায়াল তো না, জয়েন্টার অফ চার্জ, অর্থাৎ এই 3টা চার্জকেই একত্রে আপনি বিচার করতে পারবেন। কিন্তু 233 অনুযায়ী এই 3টা চার্জই আলাদা আলাদা ভাবে 3টা ট্রায়াল হওয়ার কথা ছিল না? জি ভাইয়া। ওকে, কিন্তু এই ক্ষেত্রে 234 যেহেতু ব্যতিক্রম, সেই ক্ষেত্রে বলতেছে যে তাকে একত্রে চার্জ করে একটি মামলায় বিচার করা যাবে, অর্থাৎ একটা ট্রায়ালে বিচার করা যাবে। এখন ধরেন যদি 3টা অপরাধ না হয়ে যদি 2টা হতো, ধরেন আমার কথা খেয়াল করে শুনতে হবে, জানুয়ারিতে একটা অপরাধ চুরি করেছে, জুনে একটা চুরি করেছে, ওই বছরের মধ্যে আর কখনো চুরি করে নাই রহিম, এই 2টাই করছে, তাহলে এই 2টাকে কি একত্রে বিচার করা যাবে, একত্রে চার্জ করে? যাবে ভাইয়া। যাবে? জি ভাইয়া, যাবে। যাবে। আচ্ছা, তাহলে 2টা করলেও যাবে। আচ্ছা, 3টা করলেও যাবে, ম্যাক্সিমাম 3টা। এখন উনি যদি 4টা করে, ধরেন যাবে না ভাইয়া। ডিসেম্বরে আরেকটা চুরি করেছে আরেকজনের বাড়িতে, 2টা ট্রায়াল হবে। আরেকজনের বাড়িতে ধরেন ABCD কারো একটা বাড়িতে চুরি করেছে, তাহলে এখানে আপনি যে কোনো পন্থায় হাঁটতে পারেন। এখানে একটা কাজ করতে পারেন, এই প্রথম 12 মাসের মধ্যে প্রথম যে 3টা আছে, 3টা পর্যন্ত তো আপনাকে অ্যালাউ করেছে 234, যে 3টা মিলে একটা ট্রায়াল করতে পারবেন, 3টা চার্জকে একত্রিত করে একটা ট্রায়ালের মধ্যে বিচার করতে পারবেন, এই সুযোগ আছে, এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর ডিসেম্বরের চুরিটা কি করতে পারেন, আলাদাভাবে চার্জ করে একটা মামলা বিচার করা যাবে না? জি স্যার। জি ভাইয়া। যাবে। ওকে, আমি একবার পড়াচ্ছি, এক স্টুডেন্ট বললো না ডিসেম্বরেটা তাকে মাফ করে দিতে হবে, কারণ সেকশন বলছে যে আচ্ছা, না 3টা ভাইয়া। 3টা পর্যন্ত। আমার বলতেছে না স্যার ডিসেম্বর এটা মাফ করে দিতে হবে, কারণ ওই যে বলেছে 3টা পর্যন্ত করেন, ওইটা মাফ করে দেন লাস্টেরটা। না, তা হবে না, ওইটা বলেছে 3টা পর্যন্ত আপনি নিতে পারবেন। যেমন ইসলামে বলা আছে একজন পুরুষ কয়টা স্ত্রী রাখতে পারবে এট এ টাইম? 4টা। 4টা রাখতে পারবে। এইখানে বলছে যে
একজন বিচারক যদি জয়েন্ট ট্রায়াল করতে চায় বা জয়েন্টার অফ চার্জেস করতে চায়, সে সর্বোচ্চ 3টা একবারে রাখতে পারবে, সর্বোচ্চ। এর কমও রাখতে পারবে, কিন্তু সর্বোচ্চ 3টা। তো 4টা হলে কি করা উচিত? আমি কোনো বিচারক যদি মনে করে যেহেতু এক 12 মাসের মধ্যে 4টা অপরাধ হয়েছে, তাহলে আমি প্রথম 2টা মিলে একটা জয়েন্টার অফ চার্জ করবো, আর পরে 2টা মিলে আরেকটা ট্রায়াল করবো। এটা কি সম্ভব? 2টা করে সম্ভব কিনা? সম্ভব স্যার। সম্ভব। আর কারো কোনো মতামত আছে? সবাই একমত আমার এই কথার সাথে? জি স্যার। তাহলে আমি চাইলে কিন্তু 2টা করেও ভাগ করে নিতে পারি, 3টা একটা করেও ভাগ করে নিতে পারি, 2টা করেও ভাগ করে নিতে পারি। স্যার অর্থাৎ একটা একটা করেও তো করা যাবে না? হ্যাঁ, একটা করে করা যাবে, তাহলে তো যেহেতু আরো বেশি মেয়ে সুন্দর হয়, জি আরো বেশি সুন্দর হয় 233 অনুযায়ী। স্যার, ওই যে টাইমটা বেশি জি ভাই। লাগবে, এটা অপশন রাখা হয়েছে। রাইট। তাহলে আপনি চাইলে একটা করে বিচার করতে পারবেন, আপনি চাইলে 3টা একটা করে বিচার করতে পারবেন, আপনি চাইলে 2টা করে বিচার করতে পারবেন। সবগুলো অপশন আপনার হাতে আছে। আচ্ছা, তাহলে বলেন তো আর 234 নিয়ে কারো কোনো কিছু জানার আছে কিনা? ও, জানার তো আছে, আসল জিনিসই তো থেকে গেছে। সেম কাইন্ড ভাইয়া। Right. Offenses are of the same kind when they are punishable with the same amount of punishment under the same section of the penal code or of any special law. এখন সেম অফেন্স বলতে কি বোঝায়, এটাও তো আমাদের জানতে হবে। যে ভাইয়া সেম অফেন্স আপনি তো মুখস্থ লিখে দিলেন, চুরি 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 চুরি, সেম অফেন্স লিখে দিলেন। আমরা অন্য কিভাবে বুঝতে পারবো যে সেম অফেন্স বলতে আসলে কোন কোন অফেন্স গুলো সেম অফেন্স? এই সেম অফেন্সের বা সেম আমাদের একটু মাথায় রাখতে হবে। 1 নম্বর হলো এখানে বলেছে সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট। সেম অফেন্স বলতে সেটাই বোঝাবে যে অপরাধগুলোর একই পরিমাণ শাস্তি, সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট, একই পরিমাণ শাস্তি হতে হবে। সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট, এটা হলো একটা শর্ত। 2 নম্বর শর্ত, সেম ল, অর্থাৎ একই আইন হতে হবে। 3 নম্বর হলো আপনার ওই যে সেকশন বলেছে, সেম সেকশন হতে হবে। এই 3টা শর্ত যদি পূরণ হয়, তাহলে ওই অপরাধগুলোকে একই প্রকৃতির অপরাধ হিসেবে গণ্য করা যাবে। তাহলে যে অপরাধগুলোর একই পরিমাণ শাস্তি, একই আইনের অধীনে ওই অপরাধগুলো হতে হবে এবং একই সেকশনের অধীনে ওই অপরাধগুলো হতে হবে। এই 3টা শর্তই যদি আপনার ফুলফিল হয়, 3টাই ফুলফিল হতে হবে, কোনো একটা ছুটে গেলে কিন্তু হবে না। 3টি শর্তই ফুলফিল হতে হবে। এখান থেকে যদি কোনো একটা শর্ত ছুটে যায়, তাহলে সেটা সেম কাইন্ডের অফেন্স হিসাবে গণ্য হবে না। 3টাই পূরণ হতে হবে, 3টাই পূরণ হতে হবে। আমার কথা সবাই বুঝেছেন কিনা? জি স্যার। বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি আমি বলি যে ধরেন এরকম যদি হয় যে আপনার ধরেন চুরি, যেখানে আমরা একটা ইয়াতে আসি, আমাদের এখানে ইলাস্ট্রেশন আছে, ইলাস্ট্রেশনে আমরা একটু আসি। সেটা হলো যে একটা ইলাস্ট্রেশন এখানে না, পরের সেকশনে পাবো। আচ্ছা, এখানে একটু নিচের দিকে দেখেন যে এখানে বললো যে provided that for the purpose of this section, পেয়েছেন আপনারা? provided that এই সেকশনের লাস্টের প্যারাগ্রাফটা, জি ভাইয়া। provided that for the purpose of this section an offense punishable under section 379 of the penal code, penal code 379 ধারায় যে অপরাধ মানে চুরির অপরাধ, shall be deemed to be an offense of the same kind as an offense punishable under section 380 of the said code, মানে penal code। তাহলে বলতেছে পেনাল কোডে 379 ধারার অপরাধ এবং 380 ধারার অপরাধ একই প্রকৃতির অপরাধ হিসাবে গণ্য হবে। And that an offense punishable under any section of the penal code or any special or local law জেন্ডার অফ চার্জ shall be deemed to be an offense of the same kind as an attempt to commit such offense. When such attempt is an offense. কেউ কোনো কিছু আজহার ভাই কিছু বলবেন? স্যার ওনার মাইক মনে হয় যে আনমিউট হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, শোনেন আজকের ক্লাসটা কিন্তু একটু কঠিন, আমি প্রথমেই বলে নিয়েছি, আপনারা একটু মানে যেন ডিস্টার্ব না হয়, কারণ আমারও কিন্তু মাথায় ডিস্টার্ব হলে আমি সব মানে প্যাচ লেগে যাবে। আচ্ছা, তাহলে আমি মাত্র আপনাদের বললাম যে একই পরিমাণের অপরাধ হতে হবে, একই আইনের অধীনে অপরাধ হতে হবে এবং একই সেকশনের অধীনে অপরাধ হতে হবে, তাহলে এই কোনো একটা অপরাধকে আপনার ইয়া বলা যাবে, সেম প্রকৃতির অপরাধ বলা যাবে।
সেম প্রকৃতির অপরাধ বলা যাবে। সেম প্রকৃতির অপরাধ বলা যাবে। যেমন আমি যদি বলি যে ধরেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কেউ 379 ধারার একটা অপরাধ করলো, চুরি। আর একটা হলো ঘরের ভিতরে চুরি, 380 ঘরে চুরি। এই এই দুইটা অপরাধের বর্ণনা কোথায় দেওয়া আছে, কোন আইনে আছে? যে চুরি এবং ঘরের ভিতরে চুরি কোন আইন অপরাধ? পেনাল কোড। পেনাল কোড 1860। পেনাল কোড। তাহলে একই আইন, এটা কি মিলল? জি স্যার। জি সেম ভাইয়া। ল। ওকে, এবার দেখেন তো সেম সেকশনে মিলল কিনা। সেম সেকশন কি হলো? না স্যার। না হলো ভাইয়া। না, হলো না। আচ্ছা, সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট কি হলো? না ভাইয়া। আচ্ছা, যে কোনো একটা মিসিং হলেই হবে, আমি সেম অ্যামাউন্টে গেলামই না। সেম সেকশন তো আর হচ্ছে না, তাই না? না ভাইয়া। তাহলে আমি যে তিনটা জিনিস লিখলাম আর বইতে যে উদাহরণ দিল, তাহলে দুইটা কথা দুই রকম হয়ে গেল না? আমার বক্তব্যের সাথে এই সেকশনে যে উদাহরণটা দিয়ে দিল জি ভাইয়া, কন্ট্রাডিক্ট করতেছে। কন্ট্রাডিক্ট করতেছে, আমার কথার সাথেই কিন্তু সেকশন কন্ট্রাডিক্ট করতেছে। মনে রাখবেন যে 379 আর 380 এইটা কিন্তু একটা এক্সেপশন। আমি যে উদাহরণ দিয়েছি তার একটা এক্সেপশন হলো এইটা। শুধু আইন ঘোষণা করে দিয়েছে যে বাবা আপনারা এই দুইটাকে একই প্রকৃতির অফেন্স ধরবেন, যদিও এই তিনটা কন্ডিশন ফুলফিল হচ্ছে না, তারপরেও এই দুইটাকে আপনি একই প্রকৃতির অপরাধ ধরতে হবে, মানে মুখস্থ ধরতে হবে। নিপাত নিষিদ্ধ, যে কোনো নিয়ম মানে না। আপনারা নিপাত নিষিদ্ধ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এগুলো পড়েছেন না? জি ভাইয়া। মানে যে কোনো নিয়ম মানে না। হ্যাঁ, তো এইটা হলো বলতেছে যে এই 379 আর 380 ধারা এটা মুখস্থ রাখবেন, এটা হলো ভেরি এক্সেপশন। এইখানে যে কথা সেকশনে যা লেখা আছে তার এক্সেপশন হলো এইটা। তবে এই দুইটাকে একই প্রকৃতির অপরাধ হিসেবে গণ্য করতে হবে। সিআরপিসি আপনাকে একটা ডিরেকশন দিয়ে দিল যে আপনার যতই সেকশনের সাথে না মিললেও এই দুইটাকে একই প্রকৃতির অপরাধ হিসেবে গণ্য করতে হবে। আবার বললো কোনো অপরাধ করা আর কোনো অপরাধ করার চেষ্টা করা, এই দুইটাকেও আপনার একই প্রকৃতির ধরতে হবে, মুখস্থ ধরতে হবে, জোর করে হলেও এটা মনে রাখতে হবে। তাহলে চুরি করা আর চুরির জন্য চেষ্টা করা, তাহলে চুরির সংজ্ঞা দেওয়া আছে, শাস্তি দেওয়া আছে 379-তে। আর চুরির চেষ্টা কোথায় আছে? যে কাজটা করলে অফেন্স হতো সেটা করার চেষ্টাটা, এরকম আছে না 511-তে? 511 ভাইয়া। 511। 511। তাহলে দুইটা ধারা কি মিললো? একই ধারা, একই আইন হলো, কিন্তু একই ধারার অধীনে কি অপরাধ হলো? না ভাইয়া। হলো না। তাহলে এই দুইটাকেও সিআরপিসি বলতেছে যে যদিও মিলতেছে না, তারপরে এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এটাও ধরে নিতে হবে একই প্রকৃতির অপরাধ। একই শাস্তি না, একই ধারা না, বাট একই আইন, শুধু একটা মিলেছে, বাট বাকিগুলো মিলতেছে না, তারপরে এগুলোকে একই প্রকৃতির অপরাধ হিসেবে গণ্য করতে হবে। মনে রাখবে সবাই এগুলো যে ব্যতিক্রম, জি ভাইয়া। এগুলো হলো আপনাকে মুখস্থ রাখতে বলতেছে। এখন আমি যেটা শেখাবো যে তিনটাতেই মিলতে হবে, সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট হতে হবে, সেম ল হতে হবে, সেম সেকশন হতে হবে। তাহলে হলো আপনি ধরতে পারবেন যে আসলে এই তিনটা জিনিসই হলো একই প্রকৃতির অপরাধ, একই প্রকৃতির অপরাধ হিসাবে গণ্য হবে। আচ্ছা, তাহলে আমরা বইতে দুইটা উদাহরণ পেলাম, যে চুরি আর চুরি চেষ্টা, আর আরেকটা পেলাম হলো আপনার চুরি এবং ঘরের ভিতরে চুরি, এই দুইটাকে একই প্রকৃতির অপরাধ হিসেবে ধরতে হবে। আচ্ছা, এটা হলো মুখস্থ রাখার জন্য। এখন ধরেন যদি আমরা বলি যে একই আইনে এবং একই সেকশনে ধরেন হলো এটা, এটা কিভাবে করতে পারে? ধরেন আমি প্রথমে ইয়া করলাম, প্রথমে ধরেন এরকম যদি হয়, মানে এগুলোর আসলে পরিমাণটা খুবই কম, যে একই আইন, একই পরিমাণ শাস্তি এবং সেম সেকশন, এটা আসলে খুব রেয়ার। এটা উদাহরণ দেওয়াও কষ্ট। সেম টাইপের, শুধু ওই যে ওরা যে উদাহরণ দিয়েছে এগুলো আসলে ব্যতিক্রম, এগুলো এই জেনারেল নিয়ম অনুযায়ী মেলে না। তাহলে ধরেন আমি যদি এরকম করি যে প্রথমে ধরেন আমি একটা বাড়িতে চুরি করেছি, প্রথম অপরাধটা হলো আমার চুরি। ওকে, তারপরে ধরেন আমি দস্যুতা করেছি, রোবারি করেছি, বা এক্সটর্শন করেছি, ধরেন জোরপূর্বক গ্রহণ করেছি। তাহলে দেখেন তো এটা কি একই প্রকৃতির অপরাধ হিসাবে ধরা যাবে? সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট কি চুরি, দস্যুতা, জোরপূর্বক গ্রহণ কি একই পরিমাণ শাস্তি? না ভাইয়া। আচ্ছা, যদি হতেও তা ধরেন একই পরিমাণ শাস্তি, মনে মনে ধরেন যে এটাও ধরেন 1 বছর, এটাও 1 বছর, এটাও 1 বছর, মনে মনে ধরেন যে এরকম এরকম একটা জিনিস হতে পারে।
ধরে নিলাম, কল্পনা করলাম। আচ্ছা সেম ল, হ্যাঁ সেম ল এটাও মেনে নিলাম যে এটা তো সত্যিকারই যেগুলো পেনাল কোড একটা আইনের, একই আইনের অধীনে এরা। এবার দেখেন তো সেম সেকশন হলো কিনা, না ভাইয়া। তাহলে সেম সেকশন কিন্তু হলো না। তার মানে এরা কিন্তু একই প্রকৃতির অপরাধ না, একই প্রকৃতির অপরাধ না। এবং বাস্তব জীবনে আমি কখনোই দেখি নাই বা শুনি নাই যে আসলে এরকম আপনার এই জয়েন্টার অফ চার্জ এরকম হয়েছে, সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট, সেম ল, সেম সেকশন, এরকম আসলে মানে খুবই খুবই রেয়ার। আমি আমার জীবনে কোনো স্যারের কাছে শুনিও নাই, দেখিও নাই যে জয়েন্টার অফ চার্জে এরকম মিলে গেছে, এরকম পাওয়া যায় না। তারপরে আইনে রেখেছে যে যদি পান তাহলে আপনি এইভাবে একত্রে বিচার করতে পারবেন। এখন ওই যে ওরা যে উদাহরণ দিয়েছে, চুরি আচুরির চেষ্টা, ডাকাতি ডাকাতির চেষ্টা, হত্যা হত্যা চেষ্টা, ওই যে যখন অ্যাটেম্প্ট কেও একটা অফেন্স হিসাবে ঘোষণা করা হয়েছে, এই সব কারণে আপনার একত্রে বিচার করতেছে। কিন্তু আসলে ওইগুলো তো ছিল ব্যতিক্রম, এগুলো তো এই নিয়ম অনুযায়ী মেলে না। একই ল, একই সেকশন, একই অ্যামাউন্ট অফ পানিশমেন্ট, এরকম অফেন্স তো নেই আসলে বাস্তবে। আপনারা বলেন এরকম আছে আসলে? না ভাইয়া। জি না স্যার। নেই স্যার আসলে। চোরাই মাল গ্রহণ, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ আর প্রতারণা, স্যার চারটা মানে সিমিলার। না সিমিলার, কিন্তু সেকশন কি সেম? স্যার না। বাকি দুইটা মিলেও সেকশন সেম, সেকশনটা কখনোই মিলে না। সেকশনটা কখনোই মেলে না। ইভেন মজার ব্যাপার কি জানেন, সেকশন মিলতে মিলতেও মেলে না। মানে কিভাবে মেলবে, প্যারাগ্রাফও তো ভিন্ন। যেমন আমরা যদি আসি যে যদি আমরা প্যারাগ্রাফেও আসি, প্যারাগ্রাফও গিয়েও দেখবেন যে মেলে না। কিভাবে মেলে না? ধরেন আমরা যদি এখন সবার কাছে যদি পেনাল কোড থাকে, আমরা ধরেন ইয়াতে যাই, 304 নম্বর সেকশনটাই যাই, দেখেন কিভাবে মিলতে গিয়েও মিললো না, একটুর জন্য সরে গেল। তো 304-এ বলেছে যে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। 304-এ কি দুইটা প্যারাগ্রাফ আছে না শাস্তির? জি ভাইয়া। তো প্রথমটাই কি বললো, প্রথম প্যারাগ্রাফে কি, যে কেউ যদি কালপেবল হোমিসাইড করে এবং তার কি যেটা যেটা মার্ডার না, মানে শুধুই কালপেবল হোমিসাইড, যেটা মার্ডার না, অবশ্যই মার্ডার না, কিন্তু এখানে তার কি আছে, ইন্টেনশন আছে। এই কালপেবল ইন্টেনশন আছে, রাইট? মানে তার এই কালপেবল হোমিসাইড ঘটানোর ক্ষেত্রে তার একটা ইন্টেনশন আছে, ইন্টেনশন আছে। এটা শাস্তি কত? 304-এর এটা শাস্তি কত? যাবজ্জীবন কারাদণ্ড। একটু দেখে বলতে পারবেন, আপনি যে বলে গেছে একটু দেখে বলেন। আচ্ছা ধরে ভাইয়া নিন, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের কারাদণ্ড এবং ফাইন, অর্থদণ্ড। ঠিক আছে, ওকে, আমরা যাবজ্জীবন কারাদণ্ড ধরে নিন যে এটা শাস্তি হলো এই। তাহলে এটা হলো 304, সেম সেকশনে আমরা পেলাম একটা উদাহরণ, তাই না? এবার পরবর্তী পরবর্তী প্যারাগ্রাফে আসে, সেখানে বলেছে যে কালপেবল হোমিসাইড। পরের প্যারাগ্রাফে কি বলেছে, এটাও কালপেবল হোমিসাইড, কিন্তু এটা কি দিয়ে, কি থাকবে এখানে? ওইখানে তো উইথ ইন্টেনশন, আর এখানে কি থাকবে? উইথ নলেজ উইদাউট ইন্টেনশন। উইথ নলেজ উইদাউট ইন্টেনশন। তার মানে নলেজ থাকবে বাট ইন্টেনশন ছিল না, তার নলেজ ছিল, উইথ নলেজ। এটা শাস্তি কত? ভাইয়া 10 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা বয়দণ্ড। 10 বছরের কারণ, ম্যাক্সিমামটাই লিখি 10 বছরের কারণ। এইবার দেখেন, তাহলে 304-এর দুইটা প্যারাগ্রাফ আছে, একটাই কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, আর শুধু কালপেবল হোমিসাইড। এবং শাস্তিটা দেখলাম এক জায়গায় যাবজ্জীবন, এক জায়গায় 10 বছর। তাহলে এবার বলেন যে একই আইন কিনা, সেম ল কিনা, পেনাল কোডের সেম ল কিনা, দুইটা অপরাধী জি ভাইয়া। সেম ল, আন্ডার সেম ল মানে পেনাল কোড। 2 নম্বর শর্ত, সেম সেকশন কিনা। 304 সেম সেকশন কিনা, এটাও 304 এটাও 304, সেম কিনা, জি ভাইয়া। সেম সেকশন। এইবার আসি, সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট কিনা, দুইটা প্যারাগ্রাফে একই শাস্তি কিনা। না ভাইয়া। আহা, দেখছেন এই জায়গাটা এসে সর্বনাশ হয়ে গেল। দুইটা কিন্তু মিলে গেছিল, দেখছেন একেবারে পেয়ে গেছিলাম। এই জায়গাটা এসে কি হয়ে গেল, সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। শাস্তি একই না, শাস্তি ডিফারেন্ট। এক জায়গা যাবজ্জীবন, এক জায়গা হলো 10 বছর, এখানে কোনো যাবজ্জীবন নেই। তাহলে কি এই দুইটাকে একত্রে বিচার করা যাবে, অর্থাৎ সেম কাইন্ডের অপরাধ ধরা যাবে? না ভাইয়া। যাবে। তাহলে মূল কথাই হলো একটা অপরাধও আপনি খুঁজে পাবেন না যেটা সেম ল, সেম সেকশন এন্ড সেম পানিশমেন্ট, অ্যামাউন্ট অফ পানিশমেন্ট। কিন্তু তারপরেও আইনে এটা রেখে দিয়েছে যে যদি পান এরকম, যদি সব মিলেও যায়, এরকম হয়তো গবেষণা করতে করতে পাওয়া যেতেও পারে, আমাদের তো জ্ঞানের সীমাবদ্ধতা আছে, যদি মিলেও যায় তাহলে আপনি একত্রে বিচার করতে পারবেন।
এখন যখন ওরা দেখলো ব্রিটিশরা যে আসলে এইভাবে তো মিলানো যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, তখন ওরা বুদ্ধি করে এই সেকশনের নিচে 2টা উদাহরণ ঢুকাই দিল। দেখছেন কি বুদ্ধি? বললো চুরি, চুরির চেষ্টা। এটাকে আপনি একই প্রকৃতির অপরাধ হিসাবে ধরে নেবেন। তারপরে হলো চুরি এবং ঘরের মধ্যে চুরি, এই 2টাকে আপনি একই প্রকৃতির অপরাধ হিসাবে ধরে নেবেন, যদিও তারা সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট না বা সেম সেকশন না, শুধু সেম ল। ক্লিয়ার এখন 234টা? স্যার এই জি ক্ষেত্রে ভাইয়া যদি একটা শর্ত ফুলফিল করে না, তাহলে আমরা কি শুধু নেচারটা দেখবো যে আসলে মেইন কোনটা মিলে, সেটার সাথে আমরা মিলিয়ে দিব এরকম মুখস্থ? না 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 না, মিলানো যাবে না, মিলানো যাবে না তো, যাবে না। কিন্তু সুযোগ আপনাকে রেখেছে, যদি কোনোদিন পান তাহলে আপনি একত্রে বিচার করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো এইটা কিন্তু আপনার 3টাই মিলতে হবে, 1টা 2টা মিললে হবে না। শুধু ওরা স্যার ওই আমরা যে চুরি আর ঘরে চুরি ওইটার কথা বলেছি আর কি স্যার, ওই ওই দুই দুইটা কি একই ওই ধরতে দুইটা হবে? তো একই হচ্ছে, উনারা বলতেছে যে বাবারে এরকম মিলবে না, বাট আমরা আপনাদের 2টা স্যার মিলাই নিতে জিনিস, বলছি। হ্যাঁ 2টা জিনিস আপনাদের আমরা শিখাই দিতে পারি গুজামিল দিয়ে। এইটা আপনারা মাথায় রাখতে পারেন যে চুরি এবং চুরির চেষ্টা আর রাস্তাঘাটে চুরি আর ঘরের মধ্যে চুরি, এই 2টাকে আপনারা সেম প্রকৃতির অপরাধ ধরে নিবেন। জি আমরা স্যার। ডিরেকশন দিয়ে দিলাম। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে 235। আচ্ছা, 235 হচ্ছে ট্রায়াল ফর মোর দ্যান ওয়ান অফেন্স। এখানে আপনারা জাস্ট শব্দগুলো নিচে দাগ দেবেন, সেটা হলো সিরিজ অফ অ্যাক্ট। প্রথম লাইনে হলো ইফ অন সিরিজ অফ অ্যাক্ট, সিরিজ অফ অ্যাক্টের নিচে দাগ দিতে হবে। তো কানেক্টেড টুগেদার অ্যাজ টু ফর্ম দ্য সেম ট্রানজাকশন, সেম ট্রানজাকশনের নিচে দাগ দিতে হবে। মোর অফেন্সেস দ্যান অন আর কমিটেড বাই দ্য সেম পারসন, সেম পারসনের নিচে দাগ দিতে হবে। হি মে চার্জ উইথ এন্ড ট্রাইড অন ট্রায়াল ফর এভরি সাচ অফেন্স, আবার এখানে বলেছে এভরি সাচ অফেন্স। তাহলে সেম ট্রানজাকশনে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, তাহলে এই প্রত্যেকটা অপরাধকে আপনি যতগুলো অপরাধ সে করবে সেম ট্রানজাকশনে, প্রত্যেকটাকে একত্রিত করে বিচার করতে পারবে, প্রত্যেকটা অপরাধকে একত্রিত করে বিচার করতে পারবে। কিন্তু 233 অনুযায়ী কি আসলেই তার প্রত্যেকটা অপরাধকে একত্রিত করে বিচার করার কথা ছিল? 233 অনুযায়ী না ভাইয়া, আলাদা ছিল না, আলাদা বিচার। আলাদা আলাদাই ছিল। কিন্তু 235-এ বলতেছে যে আপনাকে একটা উপায় বলে দিচ্ছে, যে যদি দেখেন যে সেম ব্যক্তি মানে সেম পারসন, দুই পারসন একই, সে সেম ট্রানজেকশনে যদি যতগুলো অপরাধ করবে, সেম ট্রানজেকশনে যতগুলো অপরাধ করবে, তার প্রত্যেকটি অপরাধকে একটি ট্রায়ালের মধ্যে এনে বিচার করা যাবে। প্রত্যেকটি অপরাধকে, মানে যতগুলো অপরাধ সে করবে তার প্রত্যেকটি অপরাধকে একটি ট্রায়ালে বিচার করা যাবে। একটি, অর্থাৎ জয়েন্টার অফ চার্জ, একটি ট্রায়ালে বিচার করতে পারবে। সবগুলো চার্জকে একত্রিত করে একটা বিচার করতে পারবে, এই 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। সেম পারসন, সেম ট্রানজেকশন, আর যতগুলো অপরাধ হয়েছে প্রত্যেকটি অপরাধকে একটি ট্রায়ালের মধ্যে যুক্ত করে আপনি একত্রে বিচার করতে পারবেন। এই 3টা শর্ত পূরণ হতে হবে। আচ্ছা, এখন সেম ট্রানজেকশন জিনিসটা কি, এটা একটা বিষয়। সেম ট্রানজেকশন জিনিসটা কি?